অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের মোগল ভারত না নিয়ে যে প্রাচীন বাংলার ইতিহাস, এই পেপার নিয়ে আমরা আলোচনা করব। প্রাচীন বাংলার ইতিহাস যে প্রাক ঐতিহাসিক কাল থেকে শুরু করে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন বাংলার ইতিহাস, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে হিস্ট্রি অফ এনসিয়েন্ট বেঙ্গল আপ টু 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। যে হিস্ট্রি অফ এনসিয়েন্ট বেঙ্গল, প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস একটা দুরূহ পাঠ উদ্ধার করা, এটা নানাবিধ কারণ আছে। যে ধারাবাহিকভাবে ইতিহাস রচিত হয় নাই, এটা অন্যতম কারণ হচ্ছে যে যে মুদ্রণ শিল্প, কাগজের যে মুদ্রণ শিল্প আবিষ্কারে একটা যুগ, আবিষ্কারের পরের একটা যুগ। এই কাগজে মুদ্রণ শিল্প আবিষ্কারের ফলে ইতিহাস রচনা করা যত সহজ, কিন্তু এই যে শিলালিপি, তারপরে তাম্রপাত্র, তারপরে গাছের পাতা ইত্যাদির উপর ইতিহাস লিখে রাখা যে অত্যন্ত দুরূহ ব্যাপার। যা তোমাদের যে বই আছে বা যে পাঠ্য বই, যেটা আমরা তোমাদেরকে বলেছি যে প্রাচীন বাংলার ইতিহাস, ডক্টর আবু নোমানের লিখা গ্রন্থকুটির প্রকাশনী, এছাড়া আমাদের তেমন একটা বই আর নাই বেশি। বিশেষ করে ইসলামী ইতিহাসে প্রাচীন বাংলার ইতিহাস একটা নতুন সংযোজন। আমি যতটুকু জানি, বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোথাও যে প্রাচীন বাংলার ইতিহাস যে পড়ানো হয় না ইসলামী হিস্ট্রিতে, এটা সাধারণত হিস্ট্রি পেপার। যে যাই হোক, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় এটা আমাদের সিলেবাসভুক্ত করেছে, যে আমরা চেষ্টা করব যে তোমাদেরকে এটার বিষয়বস্তুগুলো নিয়ে যে আলোচনা করা। যে তোমাদের দেখো যে এখানে একটা মানচিত্র দিয়েছে, যে বাংলা পিডিয়া থেকে সংগৃহীত। এই মানচিত্রটা একটু সম্পর্কে ধারণা নিয়ে নিও। যে কারণ প্রাচীন বাংলার ইতিহাস আলোচনা করতে গেলে যে জনপদগুলো আছে, সেই জনপদগুলো হলো হরিকেল, সমতট, তারপর আছে যে সুবর্ণ গ্রাম, তারপর আছে কর্ণ সুবর্ণ, গৌড়, কুণ্ড, সমতট, তারপর উত্তরাঢ়, এইসব জনপদগুলোর কথা বলা আছে। কারণ এই বই যেটা আমি দেখেছি, যে সেখানে লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় লেখার ছন্দ হারিয়ে ফেলছে। সিলেবাস সংক্ষিপ্ত হয়েছে, এটা ঠিক, আবার সেই কোথায় প্রাক ঐতিহাসিক কাল থেকে শুরু করে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বিরাট ইতিহাস। খ্রিস্টপূর্ব থেকে শুরু করছে, দেখা যাচ্ছে 1206। পরবর্তী পেপারটা অবশ্য 1204 থেকে শুরু করে 1757, যে বাংলার ইতিহাস যেটা আছে। আবার 1757 থেকে যে 1971 বা সমসাময়িক কাল পর্যন্ত, সেটা হলো যে বাংলাদেশের ইতিহাস। যে আমরা এই ইতিহাস রচনা করতে গিয়ে সাধারণত যে তার উৎস সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। উৎসাহ কি, উৎসাহ থেকে যে ইতিহাস রচনা করা হয়ে থাকে বা ইতিহাস রচনা করা হয়েছে। যে সাধারণত যেটা আমরা দেখি, যে ইতিহাস রচনার উৎসাহের ভূমিকা গুরুত্বপূর্ণ। সোর্স অফ হিস্ট্রি বা তার ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডে গুরুত্বপূর্ণ অনেক। যে কোন উৎস থেকে এই তথ্যটা আসছে, কোন রাজা যে কীরকম শাসন করেছে, কোন রাজা যে জনসাধারণের জন্য কী করছে, কে আবার স্বৈর শাসন চালাইছে, সেগুলো কোন উৎস থেকে আসবে। তার সাপোর্টিংয়ে যে পেপার লাগবে, তার সাপোর্টিংয়ে ডকুমেন্ট থাকবে। এই ডকুমেন্টগুলো হচ্ছে যে ইতিহাস রচনার উৎস। সে বিভিন্ন যে উৎসসমূহ আছে, আমরা একে একে সেগুলো যা আলোচনা করব। উৎস যত স্বচ্ছ, যৌক্তিক এবং যে প্রায়োগিক হয়, তাহলে ইতিহাস বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। অর্থাৎ যে উৎসের যতটুকু যে সঠিক হওয়ার কথা, সেটা যদি হয়ে থাকে, তাহলে ইতিহাস বস্তুনিষ্ঠ হয়ে থাকে, সেটা জনসাধারণের মতো গ্রহণযোগ্য হয়ে থাকে। যেমন আমরা জানি
যে সিরাজদৌল্লার বিরুদ্ধে একটা অন্ধকূপ হত্যা অভিযোগ আনা হয়েছে, কিন্তু কোনো ঐতিহাসিক বলতেছেন যে এটা ডাহা মিথ্যা কথা, ওইটা কোনো ঐতিহাসিক বলতেছে না এটা অসত্য কথা। তাহলে সেটা একটা বিতর্ক হয়ে গেল। তো এই ধরনের বিতর্ক না হওয়ার জন্য ইতিহাসের যে উৎসসমূহ স্বচ্ছ যৌক্তিক হয়, তাহলে সেটা ভালো হয়ে থাকে যে বাংলা অত্যন্ত প্রাচীন একটি জনপদ। এটাকে বঙ্গ নামে যে অবহিত ছিল, বঙ্গ, তারপর আছে সেই নামকরণ নিয়ে যে অনেক কথা আছে। তোমরা যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে সম্ভবত বঙ্গ, বাংলা, বাঙ্গালা, বাঙ্গাল বা বঙ্গ নামকরণ কীভাবে হয়েছে সেখানে তোমরা অধ্যয়ন করেছ, সেখান থেকে জ্ঞান আহরণ করেছ। আর যদিও না হয় যে আমাদের পরবর্তী চ্যাপ্টার আছে যে বঙ্গ নামকরণ, সেখানে আমরা দেখব যে বঙ্গ কীভাবে আসছে, যে বিশেষ করে বাংলার জমি জমাতে যে আইল আছে, আইল যে সে আইল বঙ্গ আল যোগ করা হচ্ছে যে বঙ্গাল বা বাঙ্গালা, সেখান থেকে বঙ্গ থেকে বাংলা, বাংলা থেকে বাংলাদেশ, এইভাবে নামকরণ হয়েছে বলে ঐতিহাসিক সেখানে আমরা বিস্তারিত আলোচনা করি। তবে এর একটা প্রাচীন একটা জনপদ বলতেছে, এখানে মরু অঞ্চলও আছে, পাহাড়ি অঞ্চল আছে, সমতল ভূমিও আছে, নদীও আছে, নদী নালা, খাল বিল ডোবা আছে, ষড়ঋতুর দেশ। আবার যে ভারতের কোনো জায়গা আবার মরুভূমিও আছে। ভারতের কিছু অঞ্চলেই প্রাচীন বাংলার জনপদে বা এই জনপদের ভিতর পড়ছে। যে আবার আমাদের বাংলাদেশের অধিকাংশ অঞ্চল, বাংলাদেশের কিছু পাহাড়ি অঞ্চলও আছে। তো যাই হোক, যেভাবে যে প্রাচীনকালে বাংলা কোনো একক নামে পরিচিত না হয়ে একাধিক জনপদে বিভক্ত ছিল, যেটা বলেছি যে বাংলা পিটিএ থেকে যেটা আছে যে একক নামে ছিল, বিভিন্ন সময় বিভিন্ন নাম, হরিকেল, সমতট, চন্দ্রদ্বীপ, তারপর আছে যে সুবর্ণ গ্রাম, সুকর্ণ, বঙ্গ ইত্যাদি নামকরণে বিভিন্ন জনপদ। সেই জনপদগুলো পরে আছে, আমরা আলোচনা করব বিভিন্ন জনপদে। তবে প্রাচীন বাংলার ইতিহাস রচনা করা একটা যে দুঃসাধ্য পরিশ্রমসাধ্য বিষয় ছিল, কারণ এখানে ধারাবাহিকভাবে ইতিহাস রচিত হয় না বা সেটা কোথাও সংগ্রহ ছিল না। তো ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে কিছু ইতিহাস পাওয়া যায়, সেখানে যে আমরা এই বইতে কোথাও না কোথাও একটা চ্যাপ্টার আছে, আমরা সেখানে আলোচনা করে দেখব। কারণ যে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে বাংলার ইতিহাস গিয়ে সেখানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব বা আমরা দেখেছি, যে পড়েছি, সেটার উপর প্রশ্ন করা হয়েছে, এই বইতে আছে, আমরা দেখব পরে সেটা আমরা আলোচনা করব। তো এখানে যে ইতিহাস রচনা করা, যেটা আমি আগে তোমাদেরকে বলেছি যে আবার বলতেছে হয়তো বা ইতিহাস রচিতও হয়নি, বিভিন্ন জনের বিভিন্ন কথা, কবি সাহিত্যিকদের কথা বা কোনো শাসকের কথা ইত্যাদি থেকে উদ্ধৃতি এনে কেউ হয়তো বা সংক্ষিপ্ত কিছু যে সংরক্ষণ করেছে। যে যাই হোক, যেটা যে আধুনিক যে ঐতিহাসিকগণ বিভিন্ন উৎস এবং সূত্র, তত্ত্ব এবং তথ্য যাচাই করে এখন যে প্রাচীন বাংলার ইতিহাস রচনা যে তারা হাত দিয়েছে বা ইতিহাস রচনা করেছে, আমরা ওখান থেকেই আমরা আলোচনা করব যে প্রাচীন বাংলার ইতিহাসে যে উৎসসমূহ কী কী, যে সকল সূত্রের ভিত্তিতে যে ইতিহাস রচিত হয়, মূলত সেইগুলো ইতিহাসের উৎস। যে সকল উৎস থেকে ইতিহাস রচিত হয় সেগুলো মূলত ইতিহাসের উৎস। এগুলোকে আবার দুইটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রাথমিক বা মূল উৎস, অন্যটি হচ্ছে মাধ্যমিক বা গৌণ উৎস। ইতিহাস অর্থাৎ যে উৎসগুলো থেকে ইতিহাস রচনা করা হয়েছে সেটাকে ইতিহাসের উৎস বলে, এবং সেগুলো যে দুটি ভাগে বিভক্ত, একটা প্রাথমিক, একটা মুখ্য, অথবা আরেকটা হচ্ছে মাধ্যমিক বা গৌণ উৎস। যে সমসাময়িক সাহিত্য রচনাবলী, দলিল এবং প্রমাণ, মুদ্রা এবং শিলালিপি, স্থাপত্য এবং শিল্পকর্ম, চারু এবং কারুশিল্প ইত্যাদি যে উৎস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
এই সকল উৎস থেকে ইতিহাস রচনা করা হয়ে থাকে। যে প্রাথমিক উৎসে যে সকল সূত্র যাচাই বাছাই এবং বিচার বিশ্লেষণ করে একটা বস্তুনিষ্ঠ যে বস্তুনিষ্ঠ ইতিহাস গ্রন্থ রচিত হয়, সেগুলোকে যে আবার যে গণ উৎসবে অর্থাৎ একটা যে প্রাথমিক একটা ধারণা নেওয়া হয় যে যে রাজা শশাঙ্ক কে ছিল তার আপাতত, ওখান থেকে পরবর্তী পর্যায়ে আবার বসে বা একাধিক ঐতিহাসিকগণের মতামত নিয়ে তাদের মতামতের ভিত্তিতে ফাইনাল যেটা রচিত হয় সেটাকে আমরা যে মাধ্যমিক যে গণ উৎসব হিসাবে যে অভিহিত করেছেন যে ঐতিহাসিকেরা। এই ক্ষেত্রে যে যে তুলনামূলক আধুনিক ইতিহাস রচনা যদিও সহজ, প্রাচীন বাংলার ইতিহাস রচনা তত সহজ নয়। যেটা আমি আগে প্রথমেই বলেছি যে মুদ্রণ শিল্প, কাগজে মুদ্রণ শিল্প আবিষ্কারের ফলে ইতিহাস রচনা যত সহজ হয়েছে, কিন্তু তার পূর্বে যে ইতিহাস রচনা এত সহজ ছিল না। কারণ সেগুলো যে প্রাচীন লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, সাহিত্য, পর্যটকদের বিবরণ ইত্যাদি সূত্র থেকে তথ্য এবং তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে প্রাচীন বাংলার ইতিহাস রচনা করা হয়েছিল। সেই হিসেবে প্রাচীন বাংলার যে ইতিহাসকে সাধারণত প্রথমে 3টি পর্যায়ে ঐতিহাসিকেরা ভাগ করেছেন। এই 3টি পর্যায়ে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎসসমূহ, যেটাকে ইংরেজিতে আর্কোলজিক্যাল সোর্স বলা হয়ে থাকে। তারপর আছে সাহিত্যের উৎসসমূহ, লিটারেচারি সোর্স, আর পর্যটকদের বিবরণ, যে ট্রাভেলার্স যে যে অ্যাকাউন্টস, যা আমরা দেখি আমাদের দেশে বিভিন্ন সময় রেফারেন্স দিচ্ছে যে ইবনে বতুতার, সে তো মরক্কোর অধিবাসী ছিল। ইবনে বতুতার যে চীনের একজন পর্যটক হিউংসাং, তার রেফারেন্স দেওয়া হচ্ছে, তাদের বিবরণ আছে। পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব। এছাড়াও আরও অন্য দেশ থেকে যে পর্যটন, এখন তো বিশ্বব্যাপী একটা পর্যটন শিল্প গড়ে উঠেছে, যে আমাদের দেশে অনেকগুলো পর্যটন শিল্প গড়ে উঠেছে। বিশেষ করে আমাদের যে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, যে 100 বা 101 কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সৈকত, সে গড়ে উঠেছে। যে এছাড়া যে ভারতে যে আমরা জানি যে তাজমহল, সম্রাট শাহজাহান যে তাজমহল, যে পৃথিবী অনেক যে বিখ্যাত সম্রাট, রাজা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা যে প্রাকৃতিকভাবে প্রকৃতির প্রতি যারা যে প্রেমিক, যে তারা সেই পর্যটন শিল্প দেখার জন্য, এখন তো আবার যে কোনো অঞ্চলে যে মানুষ তৈরি করতেছে, যে আমাদের দেশে এই ধরনের অনেকগুলো যে পর্যটন শিল্প আছে। যে যাই হোক, যে পর্যটন শিল্প, এই প্রত্নতাত্ত্বিক উৎস, আর্কোলজিক্যাল উৎস ইতিহাসের প্রথম উৎস হিসাবে, ইতিহাস রচনার প্রথম উৎস হিসাবে যে গণ্য করা হয়। ইতিহাসের উৎস গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্নতত্ত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। এবং প্রত্নতত্ত্বটা কি, প্রত্নতাত্ত্বিক উৎসটা কি? প্রত্ন হলো পুরাতন জিনিস, যেটা পুরাণ হয়ে গেছে, ভগ্নদশা হয়ে গেছে, পরিত্যক্ত অবস্থায় আছে। আর যদি বইয়ের ভাষায় যদি আমরা বুঝি, প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থ অতীত বা প্রাচীন মানুষের সৃষ্ট, ব্যবহৃত বা প্রভাবিত দ্রব্যাদির চিহ্ন বা ধ্বংসাবশেষ। যা আমাদের দেশে অনেকগুলো আছে, যে দেব পাহাড় কুমিল্লা আছে, তারপরে আছে মহানগর স্থান বগুড়া আছে, তারপরে যে নরসিংদীতে ওয়ারি বটেশ্বর আছে, যে আমাদের বৃহত্তর নোয়াখালী যদি আমরা দেখি, যে দাগনভূঞাতে যে প্রতাপপুর জমিদার বাড়ি, এখানেও আছে। দেখা যাচ্ছে যে বা সাগুলিয়া, যেটা আগে নাম ছিল রোশনাবাদ পরগনা, সেখানেও একটা জমিদার বাড়ি আছে ভারত বাংলাদেশ সীমান্তে যে আছে এইসব জমিদার। এবং এগুলো থেকে যারা যে প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করে, প্রত্নতাত্ত্বিক নিয়ে কাজ করে, যে তারা এগুলো দেখে, এগুলো থেকে যে ওই রাজা যারা বসবাস করেছিল তাদের সম্পর্কে ধারণা পাওয়া যায়, বিবরণ পাওয়া যায়, তাদের সম্বন্ধে ইতিহাস রচনা, ইতিহাস উৎস ঐতিহাসিকরা বলতেছেন। যেমন যে আবার প্রাচীন লিপি, মুদ্রা, স্থাপনা এবং অন্যান্য কারুশিল্পের নিদর্শন। ইতিহাস রচনার ক্ষেত্রে এই সকল নিদর্শন
গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে যা আমরা দেখি ভূমিকা পালন করে। যে প্রাচীন ইতিহাস রচনার ক্ষেত্রে মাধ্যমগুলো অন্যতম এবং প্রধান উপাদান। প্রাচীনকালে বাংলা ইতিহাস রচনায় ব্যবহৃত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে নিম্নলিখিত যে 4টি ভাগে ভাগ করা যায়। প্রথম উৎসসমূহকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেটা তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে যে প্রাচীন যে ইতিহাস রচনা উৎসসমূহ কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? যে প্রত্নতাত্ত্বিক উৎস, সাহিত্যিক উৎসসমূহ এবং পর্যটকদের বিবরণ। আবার বলতেছি যে আবার প্রশ্ন হতে পারে যে প্রত্নতাত্ত্বিক উৎস কয় প্রকার? সেখানে 4 প্রকারের কথা বলা আছে। লিপিমালা, ইনস্ক্রিপশনস, তারপর মুদ্রণ, কয়েন, স্থাপনা, স্ট্রাকচার, তারপর আছে আর্টস এবং ক্রাফটস, বলা হচ্ছে চারু এবং কারুশিল্প। এটা তো এখন আমাদের দেশে চারু কারুশিল্প বেশ প্রসার লাভ করেছে। বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক জাদুঘর আছে কোথায়? সোনারগাঁও। মনে রাখবে, বাংলাদেশে একমাত্র প্রত্নতাত্ত্বিক যে জাদুঘর আছে নারায়ণগঞ্জ সোনারগাঁও। ঈশা খাঁ রাজধানী ছিল। পূর্ব বাংলার পাটি অঞ্চলে ঈশা খাঁ একজন স্বাধীন জমিদার ছিল ভারভূঞাদের। সেই ভারভূঞাদের যে সোনারগাঁও তার রাজধানী ছিল, সেখানে বাংলাদেশের একমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা সেখানে একমাত্র প্রত্নতাত্ত্বিক জাদুঘর অবস্থা। আর ঢাকার যেটা আছে সাভার, সেটা হলো জাতীয় জাদুঘর। আর রাজশাহীতে যেটা আছে সে বরেন্দ্র জাদুঘর বলা হয়ে থাকে। এই পুরাতন যে আমরা প্রাচীন বাংলা পূর্বাঞ্চলের যে অঞ্চল নিয়ে, সেখানে একটা বরেন্দ্র জাদুঘর আছে রাজশাহীতে। কোনো সময় যদি যাও ভ্রমণে তাহলে দেখে আসলে আমরা সম্ভবত 2012 সালে সোনারগাঁও আমরা আমাদের বিভাগ থেকে আমরা শিক্ষা সফরে গিয়েছিলাম। সেখানে নারায়ণগঞ্জ সে জাদুঘর দেখে আসছি এবং তাদের দুটি একটা বই নিয়ে আসছি যে নারায়ণগঞ্জের সে জাদুঘর বা আরও পুরানো যে সকল সেখানে আমাদের সেমিনারে আছে। তোমরা ইচ্ছা করলে ওখান থেকে সংগ্রহ করে ওটা দেখতে পারো। সুন্দর সুন্দর সেখানে স্থাপনাগুলোর কথা উল্লেখ আছে। যে যাই হোক, যে লিপিমালা, মুদ্রা এবং স্থাপনা হলো ইমারত আর ইমারত। এখন বাংলাদেশে যে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, যেমন যে লালবাগের কেল্লা আছে, যে গঙ্গা নদীর পাড়ে বুড়িগঙ্গা নদীর পাড়ে যে সেখানে শায়েস্তা খাঁ নির্মাণ করেছিলেন। সে বাংলার যে সেই সুন্দর একটা জায়গা। আমি 2011 সালে 11 না হলে 10 ডিসেম্বরে সেখানে আমাদের আরও একজন ইসলামী হিস্ট্রি স্যার আমি গিয়েছিলাম। সেখানে অনেক সুন্দর পরিপাটি। যে সবচেয়ে আশ্চর্য মনে হলো যে প্রাদেশিক যেই সুবেদার ছিল তার বাসস্থান, সেখানে একটা তাদের মাজার আছে, পরিবিবির মাজার, তারপর আছে মসজিদ, একই ডিজাইনের একই অক্ষরেখা বলে একসাথে সুন্দর করে গড়ে উঠছে এবং দৃষ্টিনন্দন খুবই। পাশে যেই সেখানে একটা দুর্গ আছে, লালবাগের কেল্লা আছে বা দুর্গ আছে, সেটা খুব সুন্দর। দুর্গের একটা মুখ আছে, সেটা এখন বন্ধ আছে। সেখানে কিছু যে পাথর আছে, মনে হচ্ছে, আমার মনে হলো যে পাথরগুলো যে এত শক্তিশালী, এত শক্ত, মনে হয় পৃথিবী ধ্বংস পর্যন্ত বা যে আমরা কিয়ামতকে যারা বিশ্বাস করি বা শেষ দিবস পর্যন্ত এটা মনে হয় ক্ষয় হবে না, পড়ে রয়েছে। কি কালো, একটু কালচে বর্ণের এই পাথরগুলো। কি জন্য, কীভাবে তৈরি হয়েছে, কীভাবে সৃষ্টি হয়েছে, যেটা চিন্তায় মাথায় আসে না। যাক, সেখানে অনেকগুলো কুঠুরি আছে, সম্ভবত সৈন্যদের যে কুঠুরি। কারণ তখন যে ভারতের সাথে বা পশ্চিমবঙ্গ থেকে নৌপথে যোগাযোগ ছিল বুড়িগঙ্গা দিয়ে। যখন এই বুড়িগঙ্গার পাড়ে যে সুবেদারের যে বাসভবন, সেটাকে রক্ষা করার জন্য তার দক্ষিণ পাশে এই দুর্গটা নির্মাণ করেছিল। সেখানে সবসময় যে প্রহরী ছিল এবং সেটা যে পূর্ব দক্ষিণ কর্নারে তার মূল ফটকটা, আবার উত্তর দিকেও একটা ফটক আছে। তবে যে দক্ষিণ পূর্ব দিকে ফটকটা মনে হলে যেন খুবই, সেখান দিয়ে জনগণ বা দর্শনার্থী আসা যাওয়া বা বুড়িগঙ্গার সাথে যোগাযোগের ব্যবস্থা ছিল। যাই হোক, তোমরা যদি সুযোগ পাও যে তোমরা সে লালবাগের কেল্লা দেখে আসলো, তারপরে আছে যে আহসান মঞ্জিল, সেটাও দেখার বিষয়। একটা সুন্দর স্থাপনা আছে। যাই হোক, যে ঢাকার পাশে যে
আরও কিছু পুরাতন নিদর্শন আছে। তোমরা যে কেরানীগঞ্জ একটা আছে, যে সেখানে যে সিরাজদৌল্লাকে হত্যা করার পর যে তার আত্মীয় স্বজনকে অনেক বছর সেখানে বন্দি করে রাখা হয়েছিল, তবে সেটা এখন যে সরকারের নিয়ন্ত্রণে নাই, সেটা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নাই, সেটা এখন জনগণ তার পুরো কমপ্লেক্সটাকে তারা দখল করে বাড়িঘর নির্মাণ করে সেখানে যে তারা বসত বাড়ি গড়ে তুলছে, এবং সেখানে সেটা পুনরুদ্ধার করা যে অত্যন্ত দুরূহ হবে মনে হয়। তবে এই যে প্রাচীন একটা ভাঙ্গা প্রাসাদ এখনও আছে যে কেরানীগঞ্জ, সেখানে যে বিবি আমেনা বা তার যে নবাব সিরাজদৌল্লাহ তাদেরকে আশ্রয় দিয়েছিল। যাই হোক, তোমরা সেই নিদর্শনগুলো দেখতে পাও যদি আগ্রহ হয়। যাই হোক, আমরা বলতেছিলাম যে যে তাহলে যে প্রত্নতাত্ত্বিক উৎসর যে লিপিমালা, মুদ্রা, স্থাপনা এবং চারু এবং কারুশিল্প, এই চারটি হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক উৎসের যে সাব উৎসহ। যে লিপিমালাটা কি? লিপিমালা যে তখন এরা যারা যে লিপি রচনা করছিল সেটাকে যে তাম্রলিপি বা শিলালিপি বা পোড়ামাটি বা যে ইটির উপরে লিপি ছিল, সেই লিপিগুলো যে যেটা আমরা আগে বলছি যে যে প্রাচীন বাংলার ইতিহাস রচনা বা পুনর্গঠন, যে লিপিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হিসাবে যে বিবেচনা করা হয়ে থাকে। প্রাচীন মানুষ শিলাগাত্র, তামার পাত্র, স্তম্ভের গায়ে লিপি উৎকীর্ণ করত, যেটা আমি বলেছি যে তামা, শিলা, তারপরে গাছের পাতা, গাছের ছাল বা চামড়া, যে আবার পশুর চামড়া, বইতে এটা আসে নাই অবশ্য, দেখছি যে পশুর চামড়া যে উপরেও কোনো লিখিয়ে রাখা হতো, গাছের পাতার উপর রাখা হতো। তো এখানে বিশেষ যেখানে এই আমাদের বইতে যেটা উল্লেখ করা আছে যে শিলাগাত্রের উৎকীর্ণ লিপিকে শিলালিপি, যা আমরা দেখি অমুকখানে একটা পুরাতন শিলালিপি পাওয়া গেছে, তার শিলালিপির গায়ে এই লেখা আছে, কে নির্মাণ করছেন, তার রাজত্বকাল কত কাল থেকে কত হিজরি ছিল, কত বাংলা সন ছিল, কত খ্রিস্ট সন ছিল, সেটা সেখানে রাজা কে ছিল বা জমিদার কে ছিল, যে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিবরণ পাওয়া যায়। আবার আছে যে শিলাগাত্রের উৎকীর্ণ লিপিকে শিলালিপি, তামার পাত্রের উৎকীর্ণ লিপিকে ত্রাম্রলিপি বা ত্রাম্রশাসন বলা হয়ে থাকে। এছাড়াও ইট, পোড়ামাটি, সিলো লিপি আবিষ্কৃত হয়েছে। এই সমস্ত লিপিমালা থেকে অজানা ইতিহাসের তথ্যের সন্ধান পাওয়া যায়। এইগুলো নিয়ে যারা রিসার্চ করে, তারা গবেষণা করি যে ইতিহাস রচনা করে, তাদের সাহিত্য কেমন ছিল, তাদের সংস্কৃতি কেমন ছিল, তাদের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, জনগণের জীবনযাত্রার যে মান কেমন ছিল, আর্থিক অবস্থা কেমন ছিল, ধর্মীয় অবস্থা কেমন ছিল, সেটার সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবং ঐতিহাসিকরা সেই সোর্স ধরেই যে ইতিহাস রচনায় তারা আগ্রহী হয় এবং ইতিহাস লিপিবদ্ধ করে। লিপিমালা থেকে সাধারণত যে সমস্ত তথ্য সংগ্রহ করা যায়, তার যে বিবরণ যদি তার দেখি, আমরা দেখি যে লিপিতে সাধারণত লিপি জারিকারীর নাম, পদবি এবং পরিচয় উৎকীর্ণ হয়ে থাকে। যেটা আমি এক কথা আগেই বলে ফেলছি যে যে আমরা মুসলিম মুদ্রা, আমরা তোমাদেরকে প্রথম পেপার আমরা পড়েছি সম্ভবত খলিফা আব্দুল মালিকের খিলাফতকালে, যে উনি প্রথম স্বতন্ত্র মুসলিম মুদ্রা চালু করেছিলেন, স্বর্ণ মুদ্রা বা দিনার, দিরহাম এবং ত্রাম্রমুদ্রা রচনা করেছিলেন। এবং সেখানে খলিফাদের নাম, তার রাজত্বকাল, তাদের বংশকাল এবং কোনো কোনো ক্ষেত্রে কলমা তৈবা, কলমা শাহাদাত মুখ্যপিঠে, গণপিঠে যে উৎকীর্ণ করা হতো হিজরি। তবে সেখানে যে প্রতিকৃতির ব্যবহার করে নেই, তারা যে খলিফার নাম ব্যবহার করছে, তার খিলাফতকাল উল্লেখ করা হয়েছে। তবে সেখানে প্রতিকৃতি, মুসলিম মুদ্রায় যে প্রতিকৃতি ছিল না, সেটা আমরা অবশ্য মুদ্রাতে গিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, যে এগুলো পাওয়া যায়। এমনকি বাংলায় প্রাপ্ত বহু লিপিতে রাজা এবং তার পূর্বপুরুষদের প্রশস্তিগাত উৎকীর্ণ পাওয়া যায়। এইসব প্রশস্তিগাথা থেকে বাংলার বহু রাজবংশের পরিচয় সংক্রান্ত তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। বাংলায় তো অনেক আছে, পাল বংশ আসছে, মৌর্য বংশ আসছে, গুপ্ত বংশ আসছে, তারপরে আছে সম্রাট অশোক আসছে,
তারপরে সেন বংশ আসছে, পাল বংশ আসছে, যে অনেকগুলো বংশ আসছে। সে সকল বংশের সম্পর্কে যে ধারণা, বিশেষ করে পাল বংশ থেকেই যে একটা যে এই ধারাবাহিকতা আসছে, আমরা এটা পরে আমরা একটা আলোচনা করব সেই যে পাল বংশ। কিন্তু তার আগের ইতিহাসে তেমন একটা সমৃদ্ধিতে দেখা যায় নাই। পাল বংশ থেকেই দেখা যাচ্ছে কিছুটা ইতিহাস লিপিবদ্ধ হয়েছে। তাহলে যে লিপি সাধারণত লিপি, দ্বিতীয়ত যেটাতে লিপি থেকে লিপি যেটা উদ্ধার করা যায়, সেখানে যে রাজা তার পূর্বপুরুষদের যে তাদের গৌরবময় কাজের বিবরণ, তাদের কীর্তিকলাপ, যে বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য, শক্তি, সাহস, শৌর্যবীর্য এবং কৃতিত্ব সংকেত তথ্যমালা উৎকীর্ণ হয়ে থাকে। যেমন আমরা যে ওই তাদের বৈশিষ্ট্য কী ছিল, যে তাদের গঠন কেমন ছিল, তাদের উচ্চতা কত ছিল, তারা কি যোদ্ধা জাতি ছিল, তারা কি ধার্মিক ছিল, এই সকল তথ্যগুলো উদ্ঘাটন বা লিপি থেকে আমরা উদ্ঘাটন করি। সাধারণত আমরা জানি যে মানুষের যে 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 পাহাড়ি অঞ্চল, সাগর, তারপর নদীর তীরবর্তী অঞ্চল, তারপর হচ্ছে মরু অঞ্চল, এইসব অঞ্চলের লোকগুলো যে রূঢ় স্বভাবের, রুক্ষ মেজাজ সম্পন্ন, তারপরে স্থূল বুদ্ধি সম্পন্ন, তাদের মেজাজ সবসময় যে মেজাজ, এটা কি বলবো, রাগত মেজাজ তাদের সবসময়। অর্থাৎ এটা অন্যতম কারণ হচ্ছে যে প্রকৃতি রুক্ষ স্বভাবের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তারাও এক ধরনের যে রুক্ষ স্বভাবে গড়ে ওঠে। তোমরা জানো যে মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলে যে মক্কা থেকে মদিনার লোকগুলো অনেক মার্জিত, অনেক শান্ত স্বভাবের ছিল, অনেক অমায়িক ছিল, অনেক পোলাইট ছিল, অনেক ভদ্র ছিল। কিন্তু মক্কার লোকেরা কেন ছিল? মক্কা মরুমা অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সেই কারণে তারা রুক্ষ স্বভাবের গড়ে উঠছে। আমাদের দেশেও যে দেখো তোমরা সাগর তীরবর্তী, তা পাহাড়ি অঞ্চল, তারপর হচ্ছে সাগর মরু অঞ্চল, এইসব লোকেরা একটা যে তীক্ষ্ণ মেজাজ সম্পন্ন হয়েছে। যেমন পাহাড়ি অঞ্চলের মানুষগুলো দেখো, তারা যেই যে পাহাড়ের উপরে 200-300 উপরে তাদের বসত বাড়ি, সেখান থেকে নিচে নামাছে, আবার পাহাড় থেকে উঠতে হয়। আমরা দেখি যে 3 তলা 4 তলা থাকলে 2বার 3বার উঠানামা করলে আমরা টায়ার্ড হয়ে যাই, আমাদের হৃদকম্পন শুরু হয়ে যায়। কিন্তু তারা তো উঠানামা প্রায় করতে, এই যে একটা রুক্ষ স্বভাব। মরু অঞ্চল, সেখানে রৌদ্রের যে প্রখরতা, সাগর নদী ভাঙতেছে, সাগর ভাঙতেছে, আবার তীর করতেছে, আবার বাসত বাড়ি করতেছে, আবার ভাঙতেছে। এইভাবে তাদের সাগরের সাথে যে তাদের যুদ্ধের মিতালি ভাব, এটাও তাদেরকে রুখো। যেমন আমাদের দেশে এখন সাম্প্রতিককালে যে উজানের পানি এসে আমাদের যে খুব যে পদ্মা, মেঘনা, যমুনা ভাঙ্গনের ফলে অনেক বাড়ি, অনেক বিস্তীর্ণ, আজকে দেখা যাচ্ছে যে শিবচর, সম্ভবত যমুনা শিবচরে 3টে না 4টি প্রাথমিক বিদ্যালয় তলিয়ে গেছে। গতকাল একটা তলিয়ে গেছে, আজকের পত্রিকায় নিউজ আসছে যে তলিয়ে গেছে সব। দেখলাম একটা 2তলা না 4তলা একটা সাইক্লোন সেন্টার এবং স্কুল তলিয়ে গেছে। কি সুন্দর, খুব আশ্চর্য লাগলো, খুব গেলো দেখলাম যে চলে যাচ্ছে, প্রকৃতি নিয়ে যাচ্ছে। করার কিছু নেই, প্রকৃতির সাথে হাত ধরে মানুষ কখনো যে টিকতে পারে না। তো যাই হোক, যেটা যে কারণ এই লোকগুলো এই যে প্রকৃতি দেখতেছে, যে যে স্কুলটা চলে গেল বলছে, এটা নির্মাণ করছে এখনো কর্তৃপক্ষের কাছে, যে যেটাকে হস্তান্তর করে নেয়, তার আগে সাগর বুকে, সাগরের মাঝখানে চলে গেল, তলিয়ে গেল সেটা। তো যাই হোক, এই যে তারা, এই যে ছেলেগুলো, এই যে শিক্ষকগুলো, এই যে জনসাধারণ দেখলো, তাদের ভিতরে একটা যে একটা প্রতিক্রিয়া হবে, যে সৃষ্টিকর্তা আমাদেরকে এইভাবে ভানবাসী করে ফেললো, বাস্তুহারা করলো, 1বার 2বার 3বার করতে করতে তারাও দেখা যাবে এক সময় যে প্রকৃতি মেজাজ, যে রাগত মেজাজ সম্পন্ন গড়ে উঠে। এবং যে এইসব তথ্য থেকে প্রাপ্ত তথ্যের যৌক্তিকতা বিচার করা সম্ভব হয়, যেই তাদের তারপরে যেখানে যেগুলো আছে, যে প্রাপ্ত এইসব তথ্যের মধ্যে শিলালিপি জারিকারী অনেক সময় আবেগ তাড়িত অতিরঞ্জিত তথ্য সমাস করতে পারে।
যৌক্তিকতা বিচার করে প্রাপ্ত তথ্যকে অতিরঞ্জিত হিসেবে বাদ দিয়ে ইতিহাস রচনা করা সুকঠিন হলেও অসম্ভব নয়। চেষ্টা করে অতিরঞ্জিত কিছু থেকে তাকে বাদ দেওয়ার জন্য বাকিটা নিয়ে বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা করা। তারপর আছে যেটা হচ্ছে যে শিলালিপিতে যে সন উৎকীর্ণ থাকে দেখা যায়, সন যে এত সন বা এত বঙ্গাব্দে হয়েছে, রচিত হয়েছে, এই ধরনের তারিখ সন উৎকীর্ণ থাকলে তা থেকে সহজেই তথ্য সংগ্রহ করা অসম্ভব। প্রাচীন বাংলা প্রাপ্ত এই ধরনের সনগুলোর মধ্যে গুপ্তাব্দ, শকাব্দ প্রভৃতি অব্দ দেখা যায়। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত। তার ক্ষমতা আহরণকাল থেকে গুপ্তাব্দ গণনা করা হয়ে থাকে। চন্দ্রগুপ্ত গুপ্ত বংশ থেকে গুপ্ত সন্তান, তাদের গুপ্তাব্দটা গণনা করা হয়। তিনি 320 খ্রিস্টাব্দে সিংহাসন আহরণ করেছিলেন। সেই হিসাবে ধারণা করেছেন উনি কত সালে যে সিংহাসনে আহরণ করেছেন। তারপর আছে রাজা কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে আহরণ করেন। এই সময় থেকে শকাব্দ গণনা করা হয়। তবে এই যাবৎকাল পর্যন্ত বাংলা প্রাপ্ত শিলালিপি অধিকাংশই বিভিন্ন রাজা রাজত্বের সময়কাল পর্যন্ত কত সাল থেকে কত সাল ক্ষমতা অধিষ্ঠিত তা উল্লেখ পাওয়া যায়। এই তথ্য থেকে কোনো রাজা কত বছর রাজত্ব করছেন সে সম্পর্কেও জানা সম্ভব, যে সন যদি উল্লেখ থাকে এগুলো যে সম্ভব। আরেকটা উৎস হচ্ছে যে জমি জমার বিক্রি যে দলিল দস্তাবেজ রেজিস্ট্রি হয়ে থাকে, সেখান থেকে যে অনেক কিছু যে জানা যায়, সেইখান থেকে যে সেই যে জমি ক্রয় বিক্রয়, জমির দাম ইত্যাদি বিষয় একটা দলিলে তো অনেক কিছু থাকে। দাতা গ্রহীতার নাম, যে যে তাদের যে এগুলো যে উল্লেখ, দাতার নাম, গ্রহীতার নাম, পিতার নাম, তারপরে তার মুজার নাম, মুজার নম্বর কত, যে তার কত নম্বর খতিয়ান, কোন অঞ্চল, সেগুলো অনেক কিছু উল্লেখ থাকে। এইসব যে লিপিকে সাধারণত যে এটা আগে পূর্বে দলিল মূলত তামার ফলকেই উৎকীর্ণ থাকতো, সংরক্ষণ থাকতো তামা, তো সেটাকে এইসব লিপি তাম্রশাসন বা তাম্রলিপি বলা হয়ে থাকে। তাম্রশাসন মূলত ভূমি ধান সম্পর্কিত দলিল। তাম্রশাসন মূলত ভূমি ধান সম্পর্ক দলিল, দানপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দানপত্র। আমাদের পুরনো ইতিহাসে যদি আমরা দেখি যে দানপত্র করে থাকে, যে দানপত্র কেউ কাউকে, আগে তো পূর্বে দানপত্রের প্রচলন ছিল বেশিরভাগই, যে কেউ কাউকে যদি কোনো ভূমি দিয়ে যেত তাহলে সেটা দানপত্রে করতো। এরপর শেষ সময় আসে যে পাট্টা কল্পিত করতো। এরপরে আবার আস্তে আস্তে যে কাগজ শিল্প, মুদ্রশিল্প যখন বের হলো, তখন আবার যে দলিল বা যেটাকে যে গভর্নমেন্ট বিক্রি করিয়ে থাকে